আশ্বিন গেল কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান, সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদি কোটার গান। ধানে ধান লাগি বাজেছে বাজনা, গন্ধ উড়ায় বায়ু, কলমি লতায় দোলন লেগেছে ফুরালো ফুলের আয়ু। নতুন ধানের গন্ধমাখা হেমন্তের সকালে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজির মেহেদি। সুপ্রিয় দর্শক, মহাকালের পরিক্রমায় কত সভ্যতা সংস্কৃতির উদয় কিংবা অস্ত হয়েছে, কিন্তু ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যতের সংযোগ সেতু। অতীতের বর্ণনায় বর্তমানকে শিক্ষা দেয় ইতিহাস, আবার বর্তমানের আলোকে দেখায় আগামীর পথ। তাই শুরুতেই থাকছে ইতিহাসের এই দিনে। আজ শনিবার 1 কার্তিক 1427 বঙ্গাব্দ, 17 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 29 সফর 1442 হিজরি। আজ আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। 1903 সালের এই দিনে অরভিল রাইট ও উইলভার রাইট এই দুই ভাই মিলে যুক্তরাষ্ট্রের সাফল্যের সঙ্গে উড়োজাহাজ উড্ডয়ন করেন। 1905 সালের এই দিনে বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন বাংলার মাটি বাংলার জল গানটি। 1914 সালের এই দিনে গ্রিস ও এশিয়া মাইনরে প্রচণ্ড ভূমিকম্পে 3000-এরও বেশি লোকের প্রাণহানি ঘটে। 1936 সালের এই দিনে ইরান তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়। 1940 সালের এই দিনে মোহনদাস করমচাঁদ গান্ধী ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। 1988 সালের এই দিনে সিউলে 160টি দেশের অংশগ্রহণে 24তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়। 1989 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে প্রচণ্ড ভূমিকম্প হয়। 1577 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইতালীয় চিত্রশিল্পী ক্রিস্টোফানো আলরিব। 1900 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা জা আর্থার। 1915 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন নাট্যকার ও লেখক আর্থার মিলার। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্প্যানিশ সাংবাদিক ও লেখক মিগুয়েল ডেলিভেস। 1933 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মহাকাশচারী উইলিয়াম অ্যান্ডার্স। 1970 সালের এই দিনে জন্মগ্রহণ করেন টেস্টে 1 ইনিংসে 10 উইকেট শিকারী ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে। 1980 সালের এই দিনে জন্মগ্রহণ করেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। 1849 সালের এই দিনে মারা যান পোলিশ পিয়ানোবাদক ও সুরকার ফ্রেডেরিক ফ্রান্সিস শোপা। 1890 সালের এই দিনে মারা যান আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ফকির লালন শাহ। 1938 সালের এই দিনে মারা যান চেক বংশোদ্ভূত জার্মান সাংবাদিক, দার্শনিক ও তাত্ত্বিক কার্ল কাউটস্কয়। 1963 সালের এই দিনে মারা যান ফরাসি গণিতবিদ জাক আদামোর। 1983 সালের এই দিনে মারা যান ফ্রান্সের বিশিষ্ট সমাজবিজ্ঞানী রেমন্ড অ্যারন। 1993 সালের এই দিনে মারা যান সাংবাদিক এস.এম. আলী। কথায় আছে সুস্থ দেহ মানে সুন্দর মন। দৈহিক সুস্থতার কোনো বিকল্প নেই। একটা নিরোগ সুস্থ সুঠাম দেহের সঙ্গে মানসিক চাপমুক্ত মনের রাখি বন্ধনে মেলে পরিচ্ছন্ন জীবন। আর এসব ভেবে আপনাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন ইয়োগা। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, আছেন নওশিন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা একটা আসন চর্চা করব, সেই সঙ্গে প্রাণায়ামের চর্চা করব এবং প্রাকৃতিক প্রক্রিয়ায় ভালো থাকার জন্য সেটাকেও আমরা অনুশীলন করব। তো আজকের আসন, সেই আসনটা অনেক উপকারী আসন। বিশেষ করে আমাদের যে পেলভিক রিজিয়ন আছে সেই পেলভিক রিজিয়নগুলোর সমস্যা দূর করে এবং যাদের ইউরিনারি সিস্টেমের সমস্যা আছে, প্রস্রাবজনিত সমস্যা আছে, ট্রাকে যে সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী। তো এই আসনটাকে আমরা অনুশীলন করব এবং সেই আসনের নাম হচ্ছে বদ্ধ কোণাসন। আজকে আমরা করব বদ্ধ কোণাসন।
তাহলে আমরা একটু দেখে নেই বদ্ধ কোণাসন কিভাবে করতে হয়। বদ্ধ, ক্লোজড, টাইট করে রাখা, আবদ্ধ অবস্থায় থাকা, এটার নাম হচ্ছে এই থেকে এই আসনের নাম হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বদ্ধ। আর অনেকটা অ্যাঙ্গেলের সৃষ্টি হয়, কোণের সৃষ্টি হয়, এই জন্য এটাকে বলা হয় বদ্ধ কোণাসন। তো আমরা একটু দেখে নিই কিভাবে করতে হয়। প্রথমে আমরা দণ্ডাসনে বসবো। আমরা একটু দণ্ডাসনে বসার চেষ্টা করি, পা দুটিকে সামনে ছড়িয়ে দিয়ে, পা ছড়িয়ে দিয়ে আমরা বসলাম। দুই হাত দেহের দুপাশে আছে, মেরুদণ্ড স্ট্রেট। এবার আমরা আস্তে আস্তে আমাদের পা দুটোকে একটু ভাঁজ করে পায়ের তলা দুটো আছে সেটাকে আমরা একত্র করব, এবং ধীরে ধীরে পাটাকে, কুড়ালিটাকে আমাদের যে জননেন্দ্রিয় আছে, জননেন্দ্রিয়ের দিকে যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে যাব। সবার যে বেশি আসবে তা কিন্তু না, কারো কম আসবে, কারো একটু বেশি আসবে, যার যতটুকু আসে ততটুকু নেবেন। নিয়ে পরবর্তী পর্যায়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। পরবর্তী পর্যায়টা কি আমাদের প্রশিক্ষক যারা আছেন তারা দেখাবেন, তার আগে একটু বলে নিই। সেটা হচ্ছে আপনি সামনের দিকে ধীরে ধীরে মানে ঝুঁকবেন, ঝুঁকে আপনার কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করবেন। সবাই যে লাগাতে পারবেন তা কিন্তু না, না লাগাতে পারলেও কোনো সমস্যা নাই, যতটুকু আপনি পারেন ততটুকুই ঝুঁকবেন। এই হচ্ছে আজকের আমাদের যে আসন, বদ্ধ কোণাসন। তো এবার আমরা যতটুকু পারলাম আমাদের পাটাকে ভেতরের দিকে নিয়ে আসলাম। এবার আমরা আস্তে আস্তে আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করি। ধীরে ধীরে, ধীরে ধীরে আমরা কপালটাকে লাগানোর চেষ্টা করছি। খুব মজার, কপালটাকে ভূমিতে লাগিয়ে ফেললাম। এই অবস্থায় কিছুক্ষণ আমরা অবস্থান করব, তারপর ধীরে ধীরে আমরা উঠে স্বাভাবিক অবস্থায় চলে আসবো। এবার ধীরে ধীরে চলে আসেন, আস্তে 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 উঠছেন উঠছেন উঠছেন। এই হলো একবার। আমরা আরেকবার একটু দেখে নেই, তাহলে দুইবার হবে। এবার আস্তে আস্তে ঝুঁকতে থাকুন। প্রিয় দর্শক, পিঠটাকে আপনি সোজা রেখে যদি ঝুঁকেন তাহলে ঝোঁকাটা সহজ হবে। পিঠটাকে বাঁকা করলে ঝোঁকাটা অনেকটা কঠিন হবে। সুতরাং পিঠটাকে সোজা রেখে তারপরে আপনি ঝোঁকার চেষ্টা করবেন। ইট উইল বি ইজি ফর ইউ। 10 থেকে 30 সেকেন্ড আমরা মিনিমাম অবস্থান করব এই অবস্থায়। এবার ধীরে ধীরে উঠে আসবো। এবার ধীরে ধীরে উঠে আসি, ধীরে ধীরে উঠে আসি। এবার স্বাভাবিক অবস্থায় এইভাবে আরাম করে বসুন। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসনের নাম হচ্ছে বদ্ধ কোণাসন। এই আসনে কি হয়, কি লাভ হয়? এই আসন যখন করা হয় তখন আমাদের যে নিতম্ব আছে, পেট, তারপর পিঠের যে পেশি আছে, সেই পেশিগুলোতে, নার্ভগুলোতে রক্ত সঞ্চালন বাড়িয়ে সেই জায়গাগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। আসনটিতে কিডনিতে কিন্তু চাপ পড়ে, তো কিডনির উপকার হয়। প্রোস্টেট গ্ল্যান্ড, বিশেষ করে যাদের পুরুষদের বয়স বেশি হয়ে যায় তখন তারা একটা সমস্যায় ভোগেন, প্রোস্টেট গ্ল্যান্ডজনিত সমস্যা, যার ফলে ইউরিনারি সিস্টেমের এই সমস্যার কারণে, কিংবা এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট, প্রজননতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট, যার ফলে তারা নানা ধরনের সমস্যায় ভোগেন। তো এটা এই প্রোস্টেট গ্ল্যান্ডের উপকারেও কাজে লাগে। মূত্র যে থলি আছে, যে ব্লাডারটা আছে, ব্লাডারে আপনার ইউরিনটাকে ধরে রাখতে সহযোগিতা করে। তো এই জন্য মূত্রথলিটাকে এটা ভালো রাখে। সায়াটিকার ব্যথা যাদের আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে যে একদম পায়ের নিচ পর্যন্ত নার্ভ গিয়েছে, শক্তিশালী একটা নার্ভ, একটা বড় নার্ভ, সেই নার্ভটাকে ভালো রাখার ক্ষেত্রেও আমরা এই আসনটাকে কাজে লাগাতে পারি। তারপরে হার্নিয়া যাদের হয়ে থাকে, এই হার্নিয়া থেকে নিরাময় লাভ করার জন্য আমরা এটাকে অনুশীলন করতে পারি। এবং এই হার্নিয়া হওয়ার পরটাকে রোধ করে, যত আমরা অনুশীলন করবো তত ভবিষ্যতে আপনার হার্নিয়া হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তারপরে আপনি দেখবেন পুরুষদের অনেক সময় প্রজননতন্ত্রে ব্যথা বেদনা হয়। এই ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রেও, অর্থাৎ স্ক্রুটামে অনেকের ব্যথা হয়, সেটার জন্য এটাকে আমরা কাজে লাগাতে পারি। মেয়েদের যে মাসিকের সমস্যা থাকে, মেনস্ট্রুয়াল সাইকেলে যে সমস্যা থাকে, সেগুলো দূরীকরণের ক্ষেত্রেও আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো এই বদ্ধ কোণাসন, আর আপনি যখন সামনের দিকে ঝুঁকছেন তখন কি হয়, আপনার ঊর্ধ্বাংশে, উপরের দিকে আপনার ব্লাড সার্কুলেশনটা বেশি হয়। আর উপরের দিকে যখন ব্লাড সার্কুলেশনটা বেশি হয় তখন কি হয়, আপনার চুলের সমস্যা দূর হয়। আপনার মুখমণ্ডলে মুখমণ্ডল যেহেতু রক্তস্নাত হয়, এই জায়গাতে ব্লাড সার্কুলেশন বাড়ে, আপনার চেহারার ঔজ্জ্বল্যটাও বাড়বে, আপনাকে দেখতে আকর্ষণীয় লাগবে,
একটা আভা আপনার চেহারায় আপনি ফিল করতে পারবেন। আর অন্যরা ফিল করবে, আর আপনার ভেতরে ভালো লাগা ফিল হবে। আর এই ভালো লাগা ফিল মানেই হচ্ছে অন্যরা আপনার ক্ষেত্রে ভালো লাগা ফিল করবে, অর্থাৎ আপনার চেহারা একটা লাবণ্য আভা দেখা দেবে। তো এটার জন্য আমরা এটাকে অনুশীলনে রাখতে পারি, অর্থাৎ যারা সৌন্দর্য সচেতন তারাও এটাকে চর্চা করতে পারেন। আর যখন আমরা এটা করি তখন কি হয়, আমাদের প্রজনন তন্ত্রের এক্সারসাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রজনন রিলেটেড যে অঙ্গগুলো আছে সেগুলো এক্সারসাইজ। কারণ যখন আমরা এটা করি তখন আমাদের গোড়ালিটাকে যখন ভেতরের দিকে নিয়ে আসা হয় তখন এই জায়গার যে মাসল যেগুলো আছে, পেলভিক ফ্লোর মাসল, সেগুলোরও উপকার হচ্ছে। অর্থাৎ এই রিজিয়নও যে মাসল আছে, নার্ভ আছে, এই নার্ভের দুর্বলতার কারণে পুরুষদের সমস্যা হয়, যার ফলে দাম্পত্য জীবনটাও সেইভাবে সুখের হয় না। তো এই কারণে এই অঙ্গগুলোতে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, এই রিজিয়নগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে। এটা করলে কিন্তু সেই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো এই কারণে আমরা এই বদ্ধ কোণাসন সেটাকে অনুশীলনে রাখবো। এবার আমরা আমাদের প্রাণায়ামে চলে যাব। তার আগে একটু বলে নেই যে প্রত্যেকটা আসন করার সময় আমরা বলেছি যে যখন আসনের চূড়ান্ত পর্যায়ে যাবেন, চূড়ান্ত পর্যায়ে গিয়ে আপনি মনোছবি দেখবেন, মনোসংযোগ ঘটাবেন, মনের চোখে দেখবেন যে এই উপকারগুলো আমার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম সেগুলোকে আপনি ভিজুয়ালাইজ করবেন। তাহলে মনের শক্তিটাকে আপনি কাজে লাগাতে পারলেন। মনের যে অসীম পাওয়ার, সেই পাওয়ারটা আপনার ইয়োগার ক্ষেত্রে, এক্সারসাইজ করার ক্ষেত্রে কাজে লাগালেন, যার ফলে কি হবে, আপনি দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, বহুগুণ উপকার বেশি পাবেন। এবং কোয়ান্টাম ইয়োগাতে এটাকেই স্থির করা হয়েছে যে না, আপনাকে প্রত্যেকটা আসন করা অবস্থায় মনোছবি দেখতে হবে। আর যদি কোনো কারণে আপনার আসন করা অবস্থায় ভিজুয়ালাইজ করতে কষ্ট হয়, একটা উপকার মনে আছে, এই একটা উপকারটাকেই ভিজুয়ালাইজ করেন। 10 সেকেন্ড থাকেন, এই 10 সেকেন্ডে উপকারটাকে ভাবেন, চিন্তা করেন, অথবা দেখেন, কল্পনায় বিশ্বাস করেন যে এই উপকারটা হচ্ছে, তাহলে দেখবেন যে আপনি অনেক গুণ বেশি উপকার পাচ্ছেন। তো এই বদ্ধ কোণাসন এটা আমরা কয়বার করব? এই বদ্ধ কোণাসনটাকে আমরা, এই যে আপনি গেলেন চলে আসলেন, একবার হলো, এরকম করে আমরা কমপক্ষে 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করতে পারি। আর যাদের হাতে সময় কম আছে তারা 3 থেকে 5 বারও এটাকে অনুশীলনে রাখতে পারেন, বদ্ধ কোণাসন। এবার প্রাণায়াম, প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়া, প্রাণটাকে নিয়ন্ত্রণ করা এবং সেই সঙ্গে শারীরিক মানসিক উপকার পাওয়া। মনের প্রাণায়াম মানে হচ্ছে মাস্টারি ওভার দ্য মাইন্ড। আপনার মনের উপর আপনার কন্ট্রোলটাকে নিয়ে আসতে হবে। প্রাণায়াম আমাদের মনের উপর কন্ট্রোলটাকে সহজ করে। আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণটা অন্যের হাতে চলে যায়। আরেকজন এসে আপনার বাপ মা তুলে গালি দিল, আর আপনিও কি বললেন, এই যে তখন কি হলো, কন্ট্রোলিংটা ওনার কাছে চলে গেল। কারণ অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার শক্তি আপনার মধ্যে নাই। আরেকজন আপনার সঙ্গে কি আচরণ করবে এটা তার বিষয়, আপনি চাইলেও এটাকে রোধ করতে পারবেন না। সুতরাং যখনই আপনি অন্যের প্ররোচনায় রাগ করবেন, উত্তেজিত হবেন, প্রতিক্রিয়াশীল হবেন, তখন আপনার যে মনের ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে। আপনি সঠিক আচরণ করতে পারবেন, আপনি ভুল করবেন। এই কারণে আমরা কোয়ান্টামে বলি যে রেখে গেলেন তো হেরে গেলেন। যত আপনি রাগ করবেন দেখবেন যে আপনি হেরে যাচ্ছেন, আপনার যে প্রাপ্য জিনিস আছে সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। তো ইয়োগা, প্রাণায়াম আমাদেরকে এই মনের উপর কন্ট্রোলটা নিয়ে আসতে সহযোগিতা করে। তো আজকে আমরা একটা প্রাণায়াম করব। এই প্রাণায়ামটা মানে ফুসফুসের জন্য উপকারী, সেই সঙ্গে মনের স্থিরতা আনবে, মনের শক্তিটাকে আপনি কাজে লাগাতে পারবেন, এটা আপনার কন্ট্রোলে আসবে। পবন বিজয় প্রাণায়াম, আজকের প্রাণায়ামের নাম হচ্ছে পবন বিজয় প্রাণায়াম। পবন আমরা জানি, পবন মানে হচ্ছে বায়ু, বাতাস, আর বিজয়, পবনটাকে বিজয় করা, অর্থাৎ বায়ু আপনার উদরস্থ পেট মধ্যস্থিত যে পবন আছে সেটাকে যদি আপনি মুক্ত করতে পারেন, আপনি খুব আরামে থাকবেন। আর পেটে যদি গ্যাস থাকে, অতিরিক্ত গ্যাস সবারই হয়, সবার পেটেই গ্যাস থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত যখন হয় সেটাই সমস্যা। তো অতিরিক্ত গ্যাস থেকে মুক্ত থাকার জন্য, সেই সঙ্গে ফুসফুসটাকে শক্তিশালী করার জন্য, ইন্টারনাল অর্গানগুলোকে ভালো রাখার জন্য, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, কিডনি, ব্লাডার, এগুলোর উপকারের জন্য যখন আপনি এই পবন বিজয় প্রাণায়ামটাকে অনুশীলন করবেন তখন সেগুলো শক্তিশালী হবে। তো ফুসফুসের উপকার, ইন্টারনাল অর্গানগুলোর উপকার, সব কিছুর জন্য আমরা আজকের এই প্রাণায়ামটাকে কাজে লাগাতে পারবো, পবন বিজয় প্রাণায়াম। তাহলে পবন বিজয় প্রাণায়ামটা আমরা একটু দেখে নিই কীভাবে করতে হয়। প্রিয় দর্শক, এটা বজ্রাসনে বসে করতে হয়। তো ওনারা যে আসনে বসে আছেন সেটাই হচ্ছে বজ্রাসন। তো বজ্রাসন যারা প্রথমবারের মতো আজকের সেশনে অংশগ্রহণ করছেন, বজ্রাসন সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের দেখানোর জন্য আমরা এটাকে একটু উল্টে দেখাবো। তার আগে সামনের দিকটা একটু ভালো করে দেখে নেন। সেটা হচ্ছে যে 2 হাত হাঁটুর উপরে থাকছে, মেরুদণ্ড স্ট্রেট, আর
পেছনের দিক যেটা আছে সেটা হলো আমরা যেটা করেছি, আমাদের গোড়ালো দুটোকে আমরা ফাঁকা করেছি, ফাঁকা জায়গায় আমাদের হিপটাকে আমরা বসিয়ে দিয়েছি এবং বুড়ো আঙ্গুল দুটো পায়ের একসঙ্গে লাগিয়ে রেখেছি এবং মেরুদণ্ড স্ট্রেট থাকছে, দুই হাত হাঁটুর উপরে। এই হচ্ছে বজ্রাসন। এবার একটু পেছন দিকটা, আপনি একটু পেছন দিক দেখান। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা দুদিক থেকে একটু দেখে নিলাম। হ্যাঁ, প্রথমে আমরা নীল ডাউন পজিশনে গেলাম, নীল ডাউন পজিশন থেকে ধীরে ধীরে আমাদের গোড়াল দুটোকে ফাঁকা করলাম, ফাঁকা জায়গায় আমরা বসে পড়লাম। এই মেরুদণ্ড থাকছে স্ট্রেট। গুড। এবার একটু নর্মাল অবস্থায় বসেন বজ্রাসনে। প্রিয় দর্শক, আমরা বজ্রাসনটাকে একটু দেখে নিলাম। এবার তাহলে আমরা প্রাণায়ামের দিকে, পবন বিজয় প্রাণায়াম, সেটাকে অনুশীলন করছি। বজ্রাসনে হাঁটুর উপরে আমাদের হাত থাকছে এবং হাতের পজিশনটাকে আমাদের যে জ্ঞান মুদ্রা আছে, অভয় মুদ্রা আছে, কোয়ান্টা ভঙ্গি আছে, সেটাকে আমরা করে রাখবো। হ্যাঁ, এই আমাদের পজিশন। এই পজিশনে আমরা কি করব, আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা দেখাবেন। প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করে নিই। দম নিতে নিতে আমাদের যে পেট আছে, নিচের দিকের যে পেট আছে, তো পেটটাকে আমরা ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দম নিতে নিতে পেটটা ভেতরের দিকে চলে যাবে, তারপরে আস্তে আস্তে আমরা নাক দিয়ে দমটাকে ছেড়ে দেবো। নাক দিয়ে দম নিচ্ছি, নাক দিয়ে ছাড়ছি। শুধুমাত্র যখন দম নিচ্ছি, দম নেওয়ার সঙ্গে সঙ্গে পেটটাকে আমরা ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারপরে আমরা নাক দিয়ে দমটাকে ছেড়ে দিচ্ছি। তো এবার তাহলে আমরা শুরু করে দিই। আমরা বজ্রাসনে বসে আছি। এবার দম নেন, দম নিতে নিতে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যান। প্রিয় দর্শক, এই যে পেট কিন্তু ভেতরের দিকে চলে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ভেতরে চলে গিয়েছে। এবার দম ছাড়তে ছাড়তে এটাকে রিল্যাক্স করে দেন, ছেড়ে দিন। অর্থাৎ দম নিচ্ছেন, আরেকবার একটু করেন। হ্যাঁ, করতে থাকেন। দম নিচ্ছেন, পেটটা ভেতরের দিকে যাচ্ছে। হ্যাঁ, দম ছাড়ছেন, রিলিজ করে দিচ্ছেন, রিল্যাক্স করে দিচ্ছেন। হ্যাঁ, আরেকবার একটু করেন। হ্যাঁ, নাক দিয়ে দম নিন। এই যে পেট ভেতরের দিকে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ, নরম হয়ে এই যে হয়ে গেল। এই এবার আস্তে আস্তে দমটাকে ছেড়ে দিচ্ছেন। গুড। এই হচ্ছে আমাদের পবন বিজয় প্রাণায়াম। কারণ এটা করলে কি হচ্ছে, আমাদের যে পেট মধ্যস্থিত পবন আছে, অতিরিক্ত বাতাস আছে, গ্যাস আছে, এই গ্যাসটাকে বের করে দেয়। সুতরাং যারা গ্যাস্ট্রাইটিসের সমস্যায়, প্রচলিত ভাষায় যেটাকে গ্যাস্ট্রিক বলে, তো এই গ্যাসের সমস্যায় যারা আছেন তারা এটাকে অনুশীলন করতে পারেন, আপনি নিরাময় লাভ করবেন। তারপরে প্রাণায়াম মানেই হচ্ছে ফুসফুসের উপকার, শ্বসনতন্ত্রের উপকার, লাঙের উপকার। তো লাঙের উপকারটাকে ভালো রাখার জন্য এবং যে কোনো ধরনের ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকার জন্য এই লাংটা শক্তিশালী রাখা জরুরি। আর যখন পবন বিজয় প্রাণায়াম আমরা করি, সেটাই হয়, ফুসফুসটা এনলার্জ হয়, শক্তিশালী হয়, রোগ ব্যাধি থেকে আমরা দূরে থাকতে পারি। আর এই পবন বিজয় প্রাণায়াম যখন আমরা অনুশীলন করছি, তখন কি হচ্ছে, এটা যেহেতু আমরা বজ্রাসনে বসে করছি, যার ফলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেম চমৎকার কাজ করা শুরু করে। অর্থাৎ যা আপনি খাবেন, ভুক্ত খাদ্যদ্রব্য যা আছে, সেগুলোকে খুব সহজে আপনি হজম করতে পারবেন। আর আপনি এটা ফুড খেলেন, খাবার খেলেন, কিন্তু সেটা হজম হলো না, জিনিসটাই মূলত আবর্জনা। কারণ এটাই আপনার বডিতে কি হবে, ফ্যাট হিসেবে, গ্লাইকোজেন হিসেবে, চর্বি হিসেবে এটা জমা থাকবে। তো আবর্জনা আমাদের শরীরে, আমরা চর্বি আমাদের শরীরের জন্য অবশ্যই দরকার। চর্বি আমাদের শরীরের জন্য প্রয়োজন না, এটা কখনোই মনে করবে না। চর্বি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের যে ব্রেইন সেল আছে, ব্রেইন সেল থেকে শুরু করে নর্মাল যে সেল আছে, সব সেলের যে আবরণ আছে, আবরণ তো কোলেস্টেরল দিয়ে, চর্বি দিয়েই তৈরি। সুতরাং চর্বি কিন্তু খেতে হবে। কি চর্বি? ভালো চর্বি খেতে হবে, যেটা আপনার সেলের জন্য ভালো, আপনার কোষের জন্য ভালো। কিন্তু যে আমরা খাই কোনগুলো? আমরা খাই খারাপ চর্বি। যেগুলো বাজারে আমরা যে তেল খাই, ম্যাক্সিমাম তেল হচ্ছে এই বাজে তেল, বাজে তেল। এবং এই তেলগুলোর কারণে আমাদের যে ক্ষতিকর যে কোলেস্টেরল, সেগুলো আমাদের বডিতে ঢুকে। তো আমরা তেল অবশ্যই খাবো, কিন্তু সেটা যেন উপকারী তেলটা বেশি হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বাইরের যত খাবার আমরা খাবো, ম্যাক্সিমাম খাবারই কিন্তু আমাদের খারাপ কোলেস্টেরল যেটা আছে, সেটার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। ভালো যে কোলেস্টেরল, যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেটা কিন্তু আমরা গ্রহণ করি না। তো পবন বিজয় প্রাণায়াম আমাদেরকে কি করে, এই যখন এই প্রাণায়ামটা আমরা করছি, তখন আমাদের বডিতে সে এমন একটা অবস্থা তৈরি করে, যাতে আপনার গুড কোলেস্টেরলগুলোকে মানে শুষে নিতে সহযোগিতা করে। তো আমরা এটা অনুশীলন করলে কি হবে, যে চর্বিজনিত যে সমস্যা, সেগুলো থেকেও কিন্তু আমরা দূরে থাকতে পারি।
পবন বিজয় প্রাণায়াম অনুসরণের মাধ্যমে। তারপরে এই পবন বিজয় প্রাণায়াম যখন আমরা করছি, আপনি দেখেছেন যে কি হয়, এটা যখন আমরা করছি আমাদের অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে। যখন আমরা এটা করছি আমাদের কনসেন্ট্রেশনটা থাকছে যে আচ্ছা পেটটা ভিতরের দিকে গেল কিনা, এই যে কনসেন্ট্রেশন আপনি করলেন, আপনার মনোযোগের শক্তিটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা অনুশীলন হচ্ছে। আমরা আমাদের মনের ট্রেনিংটা নেই না, মনটাকে ট্রেন আপ করি না। আর সব কিছুই আমরা করি, আমাদের দৈনন্দিন অনেক কাজ করি, কিন্তু মনটাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা ট্রেন আপ করি না। তো এটা মনেরও কিন্তু ট্রেন আপ। ইয়োগা মানে হচ্ছে শরীর মন দুটোর এক্সারসাইজ। তো মনের এক্সারসাইজ, শুধুমাত্র আপনি শরীরের খাবার দেবেন, মনের খাবার দেবেন না, মন অসুস্থ হবে। আপনার রাগ, গুসা, আপনার ভালো না লাগা, ডিপ্রেশন, এই জিনিসগুলো আপনার জীবনে আসবে। আবার এই মনের খাবারও যখন দেয়া হবে না, আর আত্মিক খাবার তো, আত্মার খাবার তো অনেক দূরে। তো এই কারণে আমাদের সব ধরনের ফুড আমাদের বডিকে দিতে হবে। শরীরের খাবার যেমন প্রয়োজন, তেমনি মনের খাবার। মনের খাবার কি? মনের খাবার হচ্ছে ইয়োগার এটা বিশেষ প্রক্রিয়া, সেটাকে বলা হয় মেডিটেশন। তো মেডিটেশন নিয়ে আমরা পরবর্তী যে কোনো একটা পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। তো পবন বিজয় প্রাণায়াম আমাদেরকে কি করে, এই মনের ভারসাম্যটাও কিন্তু হয়ে যাচ্ছে যখন আমরা করছি। আপনি যে কনসেন্ট্রেশন দিচ্ছেন, মনটাকে সংযুক্ত করছেন, মনের ট্রেনিং হচ্ছে, মনটাও ভালো থাকছে। আর সেই সঙ্গে লাঙের যে উপকার সেটা তো হচ্ছেই। তো পবন বিজয় প্রাণায়াম এটাকে আমরা লাঙের উপকারের জন্য ব্যবহার করতে পারি। বজ্রাসনের যত উপকার আছে, অর্থাৎ আপনি হাঁটতে চলতে আপনার কষ্ট হচ্ছে, এটাকে অনুশীলন করেন, দেখবেন যে আপনার হাঁটা চলাটা সহজ হচ্ছে। পাহাড়ে উঠা নামা, সিঁড়ি উঠা নামা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এই জিনিসগুলো আপনার সহজ হবে যখন আপনি পবন বিজয় প্রাণায়ামটাকে অনুশীলন করবেন। যেহেতু আপনি এটা বজ্রাসনে বসে অনুশীলন করছেন, পাটা বজ্রে নিয়ে শক্তিশালী হবে। তো পবন বিজয় প্রাণায়াম এবং সেই সঙ্গে আমরা যে আসন দেখালাম সেটাকে অনুশীলনে রাখবেন। আরেকটা জিনিস, প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য আজকের যে টিপস, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, প্রকৃতি আমাদেরকে এমনভাবে সব কিছু উজাড় করে দিয়েছে, আপনাকে বেছে নিতে হবে। সব আছে প্রকৃতিতে। আর যিনি প্রচেষ্টা গ্রহণ করেন তিনি কিন্তু সুস্থ থাকেন, সবল থাকেন। আল্লাহ তাআলা সব দিয়ে রেখেছেন আমাদেরকে, কিন্তু আপনি যদি না নেন, তার নিয়ামতটাকে আপনি না নেন, তাহলে তো এটা ব্যবহার হলো না। তো নিয়ামতগুলো আমাদেরকে নিতে হবে। এই যে প্রাকৃতিক টিপস যেটার কথা আমরা বলছিলাম, সেটা হচ্ছে ডিম। ডিমটাকে বলা হয় এটা একটা হেলথ ফুড, মানে এটা দামি ফুড, মানে শরীরের জন্য, মানে টাকার দামের কথা বলা হচ্ছে না এখানে, শরীরের জন্য দামি একটা সুপার ফুড। এটা সুপার ফুড হচ্ছে ডিম। তো এই ডিমটাকে আমরা আমাদের দেশে এই কোলেস্ট্রলের ভয়ে এই জিনিসটাকে খাওয়া হয় না। তো কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরের জন্য দরকার। আমরা আগেই বলেছি যে আমাদের শরীরের জন্য দরকার কোনটা? ভালো কোলেস্ট্রল। তো একটা ডিম যে কোনো মানুষ খুব সহজেই খেতে পারে, এবং এই ডিমে যে পরিমাণ পুষ্টি থাকে, একজন মানুষের, আমরা বাংলাদেশের মানুষ, অনেক মানুষই 3 বেলা ভালো করে খেতে পারে না, সেই সঙ্গে তারা পুষ্টি বিচার করে খাবারগুলিকে গ্রহণ করে না। তো এক্ষেত্রে ডিম একটা, গ্রামে গঞ্জে সব জায়গায় ডিমটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এই পুষ্টিটাকে যদি আমরা নিতে পারি, অনেক উপকরণ কিন্তু এটার মধ্যে আছে। তো একটা ডিম কিন্তু সারাদিন আপনাকে চাঙ্গা রাখবে। তো ডিমটাকে কখনো আপনার খাবার তালিকা থেকে বাদ দেবেন না। হ্যাঁ, আপনার বডিতে যে অতিরিক্ত কোলেস্ট্রল থাকে, আপনি কঠিন হৃদরোগে ভোগেন, অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে আপনি কতটুকু ডিম খাবেন অথবা এটাকে বর্জন করবেন, কুসুম সহ খাবেন না কুসুম ছাড়া খাবেন, এটা ডাক্তার বলে দেবেন। অর্থাৎ সিরিয়াস পেশেন্ট যারা, তাদের বিষয়ে আলাদা। কিন্তু নর্মাল আমরা যারা আছি, তাদের জন্য ডিম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিদিন আমাদের খাবার তালিকায় ডিমটা থাকা প্রয়োজন, কারণ আপনি পুষ্টি হিসাব করে খান না, এবং ডিমের মধ্যে মোটামুটি আমাদের যে পুষ্টি, সেই পুষ্টিগুলো আমরা পেয়ে যাই। আর অন্যান্য খাবার যেগুলো আছে সেগুলো তো আমরা খাই। সুতরাং প্রতিদিন খাবার তালিকায় একটা ডিম থাকা চাই, সুস্থতার জন্য, প্রাণবন্ততার জন্য, কর্মক্ষম থাকার জন্য। তো এটা গেল আমাদের প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য। এবার আমরা আমাদের পুরো প্রসেসগুলোকে আমরা আরেকবার একটু দেখে নিই। আমরা আসনটা একটু দেখে নিই। প্রথমে যে আসনটা দেখিয়েছিলাম, আসনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এবার পাটাকে ভাঁজ করে নির্দিষ্ট প্রক্রিয়া আমরা আসনের দিকে অগ্রসর হই। হ্যাঁ, গুড। অর্থাৎ আমরা যে আসনটা এখন করছি সেটা হচ্ছে বদ্ধ কোণ আসন। আরেকবার একটু দেখে নিলাম যাতে আপনারা এটাকে ভালো করে অনুশীলন করতে পারেন। এই অবস্থায় থাকলেন, তারপরে পিঠটাকে সোজা রেখে, আপনার পিঠ কিন্তু সোজা আছে, তারপরে সামনের দিকে আপনি অগ্রসর হচ্ছেন এবং কপালটাকে ভূমিতে লাগানোর চেষ্টা করছেন। গুড। হ্যাঁ, ধীরে 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 যেতে থাকছেন। কপালটা ভূমিতে স্পর্শ করছে। 10 সেকেন্ড মিনিমাম, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করলেন, এবং এই অবস্থায় কিন্তু আপনাকে কি করতে হচ্ছে? মনোছবি দেখতে হচ্ছে।
যে শরীরের এই উপকার হচ্ছে, মনের এই উপকারগুলো হচ্ছে। গুড। এবার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসেন, ধীরে ধীরে উঠে আসেন। হ্যাঁ, উঠে আসেন, উঠে আসেন। এই গেল আমাদের বদ্ধ কোণাসন। এটা আমরা কমপক্ষে 3 থেকে 5 বার, ঊর্ধ্বে করলে আপনি 5 থেকে 10 বারও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে গেল বদ্ধ কোণাসন। এবার আমরা পবন বিজয় যে প্রাণায়াম, সেটাকে আরেকবার একটু দেখে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা একটু বজ্রাসনে বসবো প্রথমে। একটু বজ্রাসনে বসি। গুড। মেরুদণ্ড সোজা থাকলেও আমরা বজ্রাসনে বসে আছি। এই বজ্রাসন অবস্থায় আমরা হাতের ভঙ্গিটা কণ্ঠা ভঙ্গি অবস্থায় আমরা রেখে দিতে পারি, জ্ঞান মুদ্রা বা অভয় মুদ্রা। হ্যাঁ, এরপর আমরা কি করব, আমাদের দম নিতে নিতে আমাদের পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাব। হ্যাঁ, দম নিচ্ছি, পেটটা ভেতরের দিকে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। এবার দম ছাড়তে ছাড়তে এটাকে রিলিজ করে দেন, রিল্যাক্স করে দেন। হ্যাঁ, আরেকবার একটু করি আমরা। হ্যাঁ, আরেকবার দম নিতে থাকেন। হ্যাঁ, পেটটা ভেতরের দিকে যাচ্ছে। এবার আমরা দম ছাড়ছি, পেটটাকে রিল্যাক্স করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। পবন বিজয় প্রাণায়াম। তো এটাকেও আমরা কয়বার অনুশীলনে রাখতে পারি? কমপক্ষে যদি করেন 3 থেকে 5 বার, ঊর্ধ্বে করলে 5 থেকে 10 বার, এবং আরও যদি বেশি করতে চান আপনি 5 থেকে 20 বারও করেন, কোনো অসুবিধা নেই, আর যদি হাতে আপনার সময় থাকে। তো এই গেল আমাদের আজকে প্রাণায়াম। সেই সঙ্গে খাবার তালিকায় ডিম। প্রিয় দর্শক, এটাকে বাদ দেবেন না। আপনি অনেক সুস্থ থাকবেন। আপনার বাচ্চা অনেক সময় অনেক কিছু খেতে চায় না, ডিম যদি সিদ্ধ খেতে না চায়, তাকে কি করেন, এটা ভাজি করে দেন। যে কোনো ফর্মেটে আপনি তাকে ডিমটা খাওয়ান, দেখবেন যে তার অনেক পুষ্টি বডিতে চলে যাচ্ছে। তো এটাকে আমরা অনুশীলন করব, অনেক সুস্থ থাকবো, প্রাণবন্ত থাকবো। তো আপনারা প্রিয় দর্শক প্রাণবন্ত থাকেন, সুস্থ থাকেন, মানসিকভাবে চাঙ্গা থাকেন। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যোগা অনুশীলন তো হলোই, এবার একটা বিরতির পালা, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন আজ সকালের বাংলাদেশ। প্রিয় দর্শক, এবার সংবাদপত্র পর্যালোচনা। চলুন দেখে নেই আজকের পত্রিকায় কোন সংবাদ হয়েছে শিরোনাম, কোন বিষয়গুলো পেয়েছে গুরুত্ব। আজকের দিনে প্রকাশিত দৈনিকগুলোর মধ্যে শুরুতে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামের দিকে তাকে আমরা দেখতে পাচ্ছি, রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ভাষাঞ্চর, নিরাপদ আবাসন, স্বচ্ছন্দময় জীবনের পাশাপাশি থাকছে জীবিকা নির্বাহের সুবিধা। তালিকা হচ্ছে দলীয় দখলবাজদের, জিরো টলারেন্স নীতিতে সরকার দলীয় পরিচয়ে ছাড় মিলবে না। ঢাকা 5, নওগাঁ 6 উপনির্বাচন আজ, ইভিএমে হবে ভোট গ্রহণ। বাংলাদেশ প্রতিদিনের পর এবার আমরা দৃষ্টি রাখতে চাই দৈনিক কালের কণ্ঠে, যেখানে প্রধান শিরোনাম, হঠাৎ এত খুন, এমন নৃশংসতা, করোনা সংকটে সহিংস হয়ে উঠছে মানুষ, হত্যা, ধর্ষণ, নির্যাতনের ঘটনা প্রতিদিনের, 1 মাসে শতাধিক হত্যা, স্বজনরাও হয়ে উঠছে খুনি। পাশাপাশি ক্ষুধাসূচকে বড় অগ্রগতি বাংলাদেশের, তবু সার্বিক ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে। 3 লাখ ছাড়ালো করোনা জয়ী, দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় ভুগছেন অনেকেই। কালের কণ্ঠের পরে এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই দৈনিক প্রথম আলোতে। প্রথম আলোর অনলাইন সংস্করণটি আমার হাতে আছে। অনলাইন সংস্করণের সবশেষ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক, ঘটনা তদন্তে কমিটি। টাকা ধার করেছেন বাবা, দিতে না পারায় মেয়েকে ধর্ষণ। প্রথম আলোর পর আমরা যেতে চাই দৈনিক সমকালে। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি করোনা প্রসঙ্গটি উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে করোনায় দারিদ্র্য দ্বিগুণ, দেশে দারিদ্র্যের হার 24.3%, বিসিএস জরিপ 2016 অনুযায়ী। আর পরিকল্পনা কমিশনের প্রাক্কলন জুন 2020 সেটি বলছে 29.4%। পাশাপাশি বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন দেশে কেউ আর না খেয়ে থাকবে না, আলুর বাজার নিয়ন্ত্রণে চলছে অভিযান। সমকালের পর আমরা দৃষ্টি রাখতে চাই দৈনিক ইত্তেফাকে, যেখানে একটু ভিন্নধর্মী একটি খবর আমরা দেখতে পাচ্ছি। প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, কাল থেকে অপারেটরদের ধর্মঘটের ডাক, ইন্টারনেট ও কেবল টিভি গ্রাহকরা শঙ্কায়। আকবর ভয়ঙ্কর, রায়হান হত্যার মূল হোতা এসআই আকবরের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল সিলেট। ইত্তেফাকের পর আমরা একটু দেশের ইংরেজি দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। শুরুতে আমার হাতে আছে দ্য ডেইলি সান। ডেইলি সানের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ISPs threaten internet blackout over overhead cable issues, country may face a disaster. None will remain hungry, PM.
ডেইলি সানের পর আমরা ডেইলি স্টারে একটু চোখ রাখতে চাই। ডেইলি স্টারের প্রধান শিরোনাম আমরা একটু ভিন্নতা লক্ষ্য করছি, যেখানে বলা হচ্ছে সার্ভাইভাল বিড, বিটিসিএল স্ট্রাইভস টু রাইজ এগেইন। পাশাপাশি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, ইউএস ওয়ান্টস ঢাকা অন ইটস সাইড। ডেইলি স্টারের পর এবার আমরা একটু অনলাইন সংবাদপত্রগুলোতে দৃষ্টি রাখতে চাই। অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে শুরুতে আমার হাতে রয়েছে banglanews24.com। বাংলা নিউজের প্রধান শিরোনাম আছে ডিশ ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে আতঙ্ক, করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী। বাংলা নিউজের পর এবার আমরা যেতে চাই BDNews24.com-এ। বিডি নিউজের প্রধান শিরোনামে বলা হচ্ছে শীতে নিত্যপণ্য ঘরে পৌঁছাতে বাড়তি প্রস্তুতি। এছাড়া আমরা জেনেছি যে এরই মধ্যে আসলে সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়েছে। সিনেমা হলে তাদের একটি সংবাদ আছে যেখানে বলা হচ্ছে পর্দায় সাহসী হিরো দেখার লোক কই। আমরা বিডি নিউজের পর এবার একটু দেশের বাইরের কয়েকটি গণমাধ্যমে দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি গণেশচন্দ্র এভিনিউয়ে বহুতলে বিধ্বংসী আগুন, মৃত বৃদ্ধা। পাশাপাশি কোভিড সামলাতে 1 লক্ষ মেট্রিক টন তরল অক্সিজেন কিনছেন মোদি। আনন্দবাজারের পর এবার আমরা দৃষ্টি রাখতে চাই দ্য টাইমস অফ ইন্ডিয়া। এটিও ভারতের পত্রিকা, যেখানে প্রধান শিরোনামে বলা হচ্ছে শার্পেস্ট 15-day ডিক্লাইন অফ 18% ইন ইন্ডিয়াস কোভিড-19 কেসেস। পাশাপাশি আছে টাইস প্রোফাউন্ডলি ডিস্ট্রিবিউটেড বাই গালওয়ান ক্লেশেস। এবার আমরা একটু মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসের দৃষ্টি রাখতে চাই, যেখানে একটি চমকে দেওয়ার মতনই খবর আছে, যেখানে বলা হচ্ছে যে ফ্রান্সিস সার্কোজি চার্জড ওভার লিবিয়ান ক্যাম্পেইন ফাইন্যান্সিং। এবার মধ্যপ্রাচ্যের খালিজ টাইমস থেকে আমরা দৃষ্টি সরিয়ে সবশেষ আমার হাতে আছে দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গটি গুরুত্ব সহকারে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে ট্রাম্পস ক্যাবিনেট রাশেস টু ইনেক্ট রুলস এফেক্টিং মিলিয়ন্স অফ আমেরিকানস। তো এই ছিল দেশ এবং দেশের বাইরে থেকে আমার হাতে থাকা সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। এই সংবাদপত্রগুলোর আলোকে আসলে আমরা একটু আলোচনায় যেতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে এরই মধ্যে সংযুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর AKM শাহনওয়াজ। ডক্টর শাহনওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনায় যেতে চাই সেটি হচ্ছে আসলে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ভাষান্তরে যদি রোহিঙ্গাদের আসলে স্থানান্তর করা যায় সফলভাবে, এবং বলা হচ্ছে যে সেখানে তাদের জন্য জীবিকা নির্বাহেরও এক ধরনের সুযোগ করা হয়েছে, সেটি আসলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আসলে আমরা রোহিঙ্গা সংকট মোকাবেলা তো আমাদের করতেই হবে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, কিন্তু বাই দিস টাইম নানা সংকট তৈরি হয়েছে এবং কতগুলো অবধারিত এবং কতগুলো তৈরি হয়েছে নতুন। যেমন তাদের বিশাল একটা ভূখণ্ডে, একটা অঞ্চলে একটা বিশাল চাপ সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ, জীববৈচিত্র্য সবকিছু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। তার সাথে নতুন জিনিস যেটা যুক্ত হচ্ছে সন্ত্রাস। রোহিঙ্গাদের মধ্যে আন্তঃকোন্দল আছে, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ আছে, ইতিমধ্যে অনেক মারামারি হচ্ছে, অনেক খুন খারাপির খবরও আমরা পেয়েছি। সবকিছু মিলিয়ে একটা বিরুদ্ধ অবস্থা কিন্তু সেখানে তৈরি হচ্ছে এবং চলছে অনেকদিন। ফলে কথা হচ্ছিল যে তাদের সবকিছু থেকে যদি পরিত্রাণ অনেকটা বেশি পাওয়া যায়, সেই কারণে তাদের স্থানান্তর, এবং ওইরকম একটি জায়গায় যেখানে স্থানান্তরটি হলে অনেকটা শক্তি থাকবে আমরা এবং রোহিঙ্গা তুলো। সেই দিক থেকে ভাষাঞ্চল খুবই চমৎকার একটি, এ পর্যন্ত আমি যা পড়েছি দেখেছি এটা চমৎকার একটি জায়গা, এবং সেখানে আমাদের যে প্রাকৃতিক ক্ষতি যেগুলো হচ্ছিল বা জনগোষ্ঠীর ক্ষতি হচ্ছিল সেটাও কমে যাবে। এবং সরকার যেভাবে ভাবছে তাদের জীবিকা, এটা খুবই দরকার, কারণ এই জীবিকাটা না থাকার কারণে কিন্তু অনেক সংকটও তৈরি হয়েছে রোহিঙ্গাদের ভেতরে। ফলে সেখানে সমুদ্র অবাধিত আছে, সমুদ্র থেকে তার জীবিকা সন্ধান করতে পারে, আর যেভাবে সরকারি বিবেচনা যুক্ত হয় সেটা হতে পারে। এখন এই স্থানান্তরটা পজিটিভ আমি সব দিক থেকে দেখি, কিন্তু মাঝখানে আবার পত্রপত্রিকায় পেয়েছি যে অনেক রোহিঙ্গা যেতে চাচ্ছে না। কিন্তু এগুলো পর্যালোচনা করে দেখা গেছে যারা সুস্থ মানসিকতার আছে, যারা নির্বিবাদী রোহিঙ্গা, তারা কিন্তু উৎসাহ প্রকাশ করছে। ফলে সেই ক্ষেত্রে সরকারের কিন্তু জোর করার একটা দায় আছে, এবং আমাদের যেখানে সুবিধা হবে আমরা সেখানে তাদের রাখবো, এই ব্যাপারটি সামনে যাতে আসে, কারণ এটা বৃহত্তর কল্যাণের বিষয়। আমি এটাকে খুব ইতিবাচক ভাবে দেখি যদি ঠিক মতো সুরাহা করতে চাই।
ডক্টর শাহনাজ, আরেকটি প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজ কিন্তু দেশের দুটি শূন্য আসন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঢাকা 5 এবং নওগাঁ 6, এবং এবারও কিন্তু ইভিএমে ভোট গ্রহণ হবে বলে বলা হচ্ছে। সার্বিকভাবে যদি এই নির্বাচন সম্পর্কে আপনার মন্তব্যটি আমাদের জানাতেন। দেখুন, সব ধরনের নির্বাচন হোক আর জাতীয়ভাবে নির্বাচন হোক, সবই খুবই গুরুত্বপূর্ণ রাজনীতির জন্য, গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে মানুষের কেন যেন নির্বাচনের প্রতি এবং বিশেষ করে ভোটারদের ভোটদানের প্রতি আস্থাটা একটু কমে গেছে, ইচ্ছাটাও কমে গেছে। যে কারণে আমরা বিগত নির্বাচনগুলোতে তেমন একটা ভোটার উপস্থিতি দেখিনি, যতটা আশা করা যায় তার কাছাকাছি। তো এবার যে নির্বাচন হচ্ছে তা নিয়ে উৎসাহ আছে দলগুলোর ভিতরে বেশি, সাধারণ মানুষের চেয়ে, এবং সংখ্যা আছে এই জন্য যে দেখেন ঢাকার যে নির্বাচনী অঞ্চলের নির্বাচন, এর মনোনয়ন নিয়ে বিএনপিরই বিরুদ্ধ দুই দলের মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা তাদের অফিসের কাছে মারামারি করে ফেলেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু অশনি সংকেত। সেটা কতটা ঘটবে না, তার চেয়ে বড় হচ্ছে ভোটার কতটা নিশ্চিন্ত হতে পারছে। তো ভোটারের মনে যদি এটা কাজ করে যে নির্বাচন দিতে গিয়ে আমি ঠিক মতো ভোট দিতে পারবো কিনা, বা কোনো সংঘাতের সামনে পড়বো কিনা, এই জাতীয় আশঙ্কাগুলো কিন্তু ভোটারকে নিরুৎসাহিত করছে অনেকটা ভোট কেন্দ্রে যাওয়া। তো আমরা আশা করব, গণতন্ত্রের স্বার্থে আশা করব সরকারি বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সক্রিয় থাকবে, রাজনীতিবিদগণ সক্রিয় থাকবেন। একটা সুন্দর ভোটের প্রত্যাশা বাড়ানো, দুটো মাত্র নির্বাচন, কিন্তু তার ভিতর দিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনার একটা ব্যাপার কিন্তু আছে। সেই দিকে সবাই মনোযোগ রাখবেন, এটা খুবই দরকার। জন্য আমরা আশা করছি একটা ভালো নির্বাচন। ডক্টর শাহনাজ, আপনাকে একটা ইতিবাচক সংবাদ শোনাতে চাই, যেখানে বলা হচ্ছে ক্ষুধার সূচকে বাংলাদেশের বড় অগ্রগতি। ঠিক একই সময় আরেকটি নেতিবাচক সংবাদ হচ্ছে আসলে করোনায় দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়েছে বলে সমকাল তাদের প্রধান প্রতিবেদনে বলছে এটি। তো আসলে করোনায় যে দারিদ্র্য দ্বিগুণ হয়েছে বলে বলা হচ্ছে, সেখান থেকে আসলে বের হয়ে আসার ক্ষেত্রে আমাদের কোন জায়গাগুলোতে এখন মনোনিবেশ করা দরকার বলে আপনার মনে হয়? আমি বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে যদি লক্ষ্য করি, আমি এইসব সংবাদে আপনি যে ইতিবাচক শব্দটা বলেছেন, পরে নেতিবাচক ব্যাপার থাকলেও আমি ইতিবাচকই ভাবি। কেন ইতিবাচক ভাবি? এদেশের মানুষ কিন্তু যুগ যুগ ধরে খুব লড়াকু মানুষ, সহজে হতাশ হয়ে পড়ে যায় না। দেখুন, নদী ভাঙ্গন অঞ্চলে প্রতিবারই বছর ঘুরে বা 2 বছর 4 বছরে এত বড় বাড়ি ঘর করা সম্পত্তি সব শেষ হয়ে যায়, রাস্তায় উঠে দাঁড়ায়, আবার তারা ঘুরে দাঁড়ায়, ভেঙে পড়ে না। তো করোনায় তো এই সংকট হয়েছে, কারণ মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে প্রথম দিকে, এখন না হয় আবার একটু চেষ্টা করা হচ্ছে। ফলে খুব সাধারণ নিম্ন আয়ের মানুষ যেমন তার আয় বঞ্চিত হয়েছে, আবার পরবর্তীকালে উপরের দিকে যারা একেবারে সরকারি চাকরির সাথে যুক্ত তারা ছাড়া অনেকেই কিন্তু ভীষণ রকম সংকটে পড়েছে, এবং তাতে করে যারা সামাল দেওয়ার মতো তারা না হয় কিছুটা সামাল দিচ্ছে, কিন্তু যাদের একেবারে দিন এনে দিন খাওয়া বা যাদের পুঁজি জমানো থাকে না, সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের কিন্তু একটা বড় রকমের পতন ঘটছে বলবো, অর্থনৈতিক পতন ঘটছে, বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে। ফলে দারিদ্র দ্বিগুণ হলো না কতটা হলো, এটা যারা সার্ভে করে খবর নিচ্ছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু একটা দারিদ্রের অসাঘাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সংকট আমাদের প্রত্যেকেরই বাড়ির প্রতিবেশী সবার মধ্যেই যদি তাকাই তাহলে দেখবো যে হ্যাঁ, এই সংকটটা হচ্ছে। এখন সেইটা থাকবেই, আরো ওই যে বললাম নদী ভাঙ্গন ইত্যাদি তো সংকট হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো মানসিকতা কিন্তু এদেশের মানুষের আছে। সেইখানে যদি সরকারি সহযোগিতা, নীতি নির্ধারণ, সহযোগিতা আজকে কিছু দিয়ে দিলাম মানুষ কালকে খেলো ভালো, সেটা তো নয়, একটা স্থায়ী নীতি নির্ধারণ দরকার, যে নীতি নির্ধারণের মধ্য দিয়ে মানুষ আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে। এবং বাংলাদেশের সামর্থ্য তো অনেকটা বেড়েছে, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিল অনেকটাই বেড়েছে, সেইগুলোর সাথে রেখে সুস্থ পরিকল্পনায় এবং দুর্নীতি অন্যায়ের মধ্য দিয়ে যে অর্থ নষ্ট হওয়া, এগুলো রোধ করার মধ্য দিয়ে আমরা কিন্তু চেষ্টা করতে পারি, আমাদের সরকার কিন্তু চেষ্টা করতে পারে।
যে দারিদ্র্যকে মোকাবেলা করার জন্য লাক্সি ডক্টর শাহনওয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাই আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়াক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আলোচনায় অংশ নিয়েছেন। এবার আমরা একটু রাশিফলের দিকে চোখ রাখতে চাই। কেমন কাটতে পারে আজকের ছুটির দিনটি, সেটি আমরা জানবো ডক্টর কেসিপালের কাছে। ডক্টর কেসিপাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজকের দিনটি কেমন কাটবে সেটা যদি আপনি আমাদেরকে একটু জানান। অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠতে পারে। এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পাবেন। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। এবার বৃষ রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না। অবশ্য শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার মিথুন রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এবার কর্কট রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে। এমনকি সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এমনকি ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে। ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন শুভ হবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। গৃহ বাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। এমনকি গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী হয়ে রাখতে পারে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এমনকি দূর থেকে আসা কোনো প্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। এবার ধনু রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে বা চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করে চলবেন। বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে। তাছাড়া বাণিজ্যিক সফল লাভদায়ক হবে, শত্রুরা পরাস্ত হবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই সফলতা ধরা দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত করতে পারে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর কেসিপাল, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা তো রাশিফলটি জানলাম। ফকির লালন শাহের আজ তিরোধান দিবস। চলুন ঘুরে আসি কুষ্টিয়া থেকে। এই ছিল আজ সকালের বাংলাদেশ। কাল আবারও দেখা হবে। নিউজ 24 এর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন।